আষাঢ় মাস, সারা শহর বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। বিকেলবেলায় হঠাৎ ঝুম বৃষ্টির আবির্ভাব। ইশারা কাক ভেজা হয়ে ছাউনির ভেতরে ঢুকল। সবার দৃষ্টি ওর দিকে, কারো লোভাতুর, কারো বিস্ময় ভরা দৃষ্টি ওকে দেখছে। ইশারা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, শীতে ঠকঠক করে কাঁপছে। মুখের ওপরে ভেজা চুল লেপ্টে আছে। ইশারা মুখের ওপর থেকে চুল সরিয়ে ওড়নাটা টেনে আরেকটু ভালো করে জড়িয়ে নিল। পাশেই ফারহান দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে কাউকে ফোন করছে। তখনই চোখ পড়ল পাশের মেয়েটির দিকে। ভেজা পোশাকে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে শীতে কাঁপছে। মেয়েটি নিচের দিকে চেয়ে আছে, হয়তো লজ্জায় কারো দিকে তাকাচ্ছে না। ফারহান আবারও মোবাইলের দিকে মনোযোগ দিল। ফারহান মোবাইলে কাউকে বলছে, সন্ধ্যা নেমে আসছে আর তুমি বলছো অপেক্ষা করতে। ভিজে যেতে পারছি না, একটু বৃষ্টির ফোঁটা লাগলে জ্বর চলে আসে। আগামীকাল অফিসে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে, প্রজেক্টে কাজ করার জন্য নতুন কর্মীরা আসবে। উফ রফ, তাড়াতাড়ি করো। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। ইশারা চোখ তুলে সবার দিকে চোখ বুলিয়ে নিল। ছাউনির ভেতরে ও সহ 6 জন মানুষ, ও ছাড়া বাকি 5 জন সবাই পুরুষ। 5 জনের মধ্যে একজন বাবার বয়সী, বাকি সবাই যুবক। ইশারার ভয় লাগছে খুব। সন্ধে নেমে আসছে, অচেনা জায়গা, অচেনা শহর, সব কিছুই নতুন। পথঘাট কিছুই চেনে না, তার মধ্যে এমন বৃষ্টি। ইশারা কাঁদো কাঁদো মুখ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাস্তা শুধু জনশূন্য নয়, যানবাহন শূন্য হয়ে গেছে। মাঝে মাঝে দু একটা যাত্রীতে পূর্ণ সিএনজি ছুটে আসছে। বাবার বয়সী লোকটা বৃষ্টির প্রকোপ কমতেই মাথায় বাজারের ব্যাগ দিয়ে রাস্তার উপর দৌড়ে চলে গেল। ফারহানোর পাশ থেকে সরে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। ইশারা সাইড ব্যাগ থেকে মোবাইল বের করে অন করার চেষ্টা করছে, কিন্তু অন হচ্ছে না, ব্যাটারি ডেড। চোখে মুখে বিরক্তি ভর করেছে। পাশের ছেলেগুলো ফিসফিস করে কি জানি বলছে। ইশারা আর চোখে ওদের দিকে তাকালো। ওরা ওর দিকে চেয়ে কিছু বলছে আর মুচকি মুচকি হাসছে। ওরা 3 জন বন্ধু বোঝাই যাচ্ছে। ইশারার ইচ্ছে করছে ওদের কিছু বলতে, কিন্তু এমন পরিস্থিতিতে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। হঠাৎ করে ওরা 3 জন উচ্চস্বরে হাসছে। একজন বলছে, ভাই হেব্বি কিন্তু। আরেকজন বলছে, উফ জোস। ইশারা এতক্ষণ যে ভয় পেয়েছিল তাই হচ্ছে। তারা এতক্ষণ হয়তো বাবার বয়সী লোকটার জন্য ভদ্রতা দেখিয়েছিল, এখন চলে যেতেই আসল রূপ দেখিয়ে দিল। ভাই সাদা ড্রেসে মানাতো, কি বলিস? বলেই হু হু করে হেসে উঠল। ইশারা হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে। জোরে শ্বাস নিয়ে মনে মনে বলছে, ইশারা, কিচ্ছু হবে না, একটু সাহস কর, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। হঠাৎ করেই ধস্তাধস্তির শব্দ পেয়ে পেছনে ঘুরল। একপাশে দাঁড়িয়ে থাকা ফারহান ওদের একজনের কলার চেপে ধরে বলল, বাড়িতে গিয়ে তোর মাকে আর বোনকে এসে বলিস, এখন যদি আরেকটা বাজে শব্দ উচ্চারণ করিস তবে তোর জীব অবশিষ্ট থাকবে না। একটা কল করব, পুলিশ এসে টানতে টানতে নিয়ে যাবে। এমন অবস্থা করব আর কখনো কোনো মেয়েকে টিস করার চান্স পাবি না। অন্ধকারে ডুবে মরবে আজীবন। ছেলেগুলো ভয়ে ঢোক গেলছে। পোশাক বলছে মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই স্যুট কোট পরা লোকের হুমকিতে ভয় পেয়ে গেল। ভয়ের তো চোখে ফারহানের দিকে চেয়ে আছে। কাপা কাপা কণ্ঠে হাত জোর করে বলল, ভাই ছেড়ে দিন, আর কখনো এমন করব না। ওদের দুজন বৃষ্টিতেই দৌড় দিল। ফারহানের হাতে বন্দি ছেলেটা ছটফট করছে। ফারহান ছাড়াতেই ওদের পেছনে পেছনে দৌড় দিল। ইশারা ওদের যাওয়ার দিকে অবাক হয়ে চেয়ে ফারহানের দিকে তাকালো। ফারহান রক্তচক্ষু নিয়ে ওর দিকে চেয়ে আছে। ইশারা বুঝতে পারছে না ইনার আবার কি হলো। ফারহান ওর দিকে এগিয়ে এসে বলল, কেমন মেয়ে তুমি? এই বৃষ্টির মধ্যে কেন বের হয়েছ? 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, দেখো না আজকাল কত ঘটনা ঘটছে। চোখে পড়ে না তোমাদের? তোমার বাড়ির মানুষই বা কেমন, একা একা ছেড়ে দিল? অদ্ভুত। ইশারা ওর কথা শুনে নিচু স্বরে বলল, আমি শহরে নতুন, আমার বাসা ঢাকায়, চাকরির সুবাদে রাজশাহী এসেছি, আর এখানে এসে যত বিপত্তি, বৃষ্টির কবলে পড়েছি। ফারহান আর কিছু বলল না। অনেক দূর থেকে এসেছে আর নিশ্চয়ই এমার্জেন্সি ছিল। চাকরি যে কারোর জন্য এমার্জেন্সি না জেনে এতটা রিয়্যাক্ট করা উচিত হয়নি। ফারহান অনুতপ্ত হলো। তারপর ইশারার দিকে চেয়ে বলল, সরি। ইশারা স্নিগ্ধ হেসে বলল, ইটস ওকে, আপনাকে ধন্যবাদ ওদের টিস থেকে সেভ করার জন্য। আপনি যাবেন কোথায়? ইশারা ভালো করে ফারহানকে পর্যবেক্ষণ করলো। স্যুট কোট পরা, ফর্মাল ড্রেস আপ, চেহারার গড়ন, চাহনি, হেয়ার স্টাইলে বলছে নম্র ভদ্র মানুষ। কিন্তু এতটুকুই কি একজনকে বিশ্বাস করার জন্য যথেষ্ট? ভদ্রতার আড়ালে কি মানুষের আরেকটা রূপ নেই? এর আগে কি মুখোশ পরা মানুষের মুখোমুখি হয়নি?
জীবনটা তছনছ হয়ে যায়নি? ইশারা দীর্ঘশ্বাস ছাড়ল। মাগরিবের আজান ভেসে আসছে, বৃষ্টি কমার নামই নেই। জনমানব শূন্য রাস্তায় ইশারা আর ফারহান ছাড়া কেউ নেই। তাই আপাতত এই মানুষটাকে বিশ্বাস করা ছাড়া আর উপায় নেই। না চাইলেও তার সাহায্য নিতে হবে। ইশারার এতটা সময় নেওয়া ফারহানের মনে কোনো প্রশ্নের উদয় ঘটাচ্ছে না। ইশারা যে ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না সেটা বোধগম্য হতে সময় লাগেনি। শুধু কি ভালো মানুষ হলেই ক্ষণিকের পরিচয়ে একজন আরেকজনকে বিশ্বাস ভরসা করবে? তা কি উচিত হবে? একদমই অনুচিত। ইশারা আমতা আমতা করছে আর হাতের মোবাইলটা হাত দিয়ে ঘষছে। আসলে আমার মোবাইলের ব্যাটারি ডেড। মেসেঞ্জারে অ্যাড্রেসটা ছিল, আমি তেমন খেয়াল করে দেখিনি, তাই বলতে পারছি না। ইশারার তখনই মনে পড়লো ও একটা কাগজে টুকে রেখেছিল। ব্যাগ থেকে অনেক খুঁজে সে কাগজ বের করলো। ওর চোখে মুখে খুশির আভা। দ্রুত কাগজের ভাঁজ খুললো। কাগজটা ভেজা ভেজা লাগছে। ভাঁজ খুলতেই মুখের হাসি মিলিয়ে গেল। কাগজ ভিজে কলমের লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। ইশারা ফারহানের দিকে তাকালো। ও উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। ইশারা শুকনো মুখে বলল, ভিজে লেখাটা অস্পষ্ট হয়ে গেছে। ফারহান ওর হাত থেকে কাগজটা নিল। অনেক চেষ্টা করে বুঝতে পারছে না। ইশারার দিকে বিরক্তি নিয়ে তাকালো। এতক্ষণ যে অনুশোচনা হচ্ছিল এখন তার বিন্দু মাত্র নেই। এখন বিরক্ত লাগছে এই মেয়ের কাণ্ড দেখে। ফারহান মনে মনে বিড়বিড় করে বলছে, বোকা একটা মেয়ে। আমি তো ভেবেই পাই না এই মেয়ে একে এত দূরে কি করে এলো, কার সাহসে, আল্লাহই জানে। ফারহান ওর হাতে কাগজ ফেরত দিয়ে বলল, আর কোনো ওয়ে আছে? ফারহান পকেট থেকে মোবাইল বের করে আবারও কারো নাম্বারে ডায়াল করছে। ইশারা ওর মোবাইলের দিকে চেয়ে আছে, কিন্তু বলতেই ইতস্তত করছে। জড়তা কাটিয়ে বলল, আমি একটু আপনার মোবাইলটা পেতে পারি? একটা কল করব, কলের মাধ্যমে আমি অ্যাড্রেস পেতে পারি। ফারহান নিজের মোবাইল ওর দিকে এগিয়ে দিল। ইশারা জলদি নাম্বার তুলে কল করলো আহানকে। রিং হতেই অহনা কল রিসিভ করলো। অহনা, আমি ইস্যু বলছি। আমার মোবাইলের চার্জ নেই, আর এই বৃষ্টিতে একটা অটো, সিএনজি কিছুই পাচ্ছি না। কাক ভেজা হয়ে যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়ে আছি। রাত হয়ে যাচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না, অনেক ভয় লাগছে। অহনা সবটা শুনে বলল, রিল্যাক্স, ভয় পাস না, সাহস রাখ। এই মোবাইল কার? আমার সাথে একজন ছাউনির নিচে দাঁড়িয়ে আছে, তার মোবাইল নিয়েছি। তিনি ঠিকানা জিজ্ঞেস করছে, বলতে পারছি না। আচ্ছা, ওনার কাছে দে। ইশারা ফারহানকে মোবাইল দিয়ে বলল, আপনার সাথে কথা বলতে চাই। ফারহান মোবাইল কানে নিয়ে সালাম দিল। অহনা অপর পাশ থেকে বলল, ভাইয়া প্লিজ, এই বৃষ্টিতে ওকে একা ছাড়বেন না। ও কিছু চেনে না এখানে রাস্তাঘাট। আপনাকে বিশ্বাস করছি, বিশ্বাসের অমর্যাদা করবেন না। অ্যাড্রেস বলুন, আমি ওনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অহনা অ্যাড্রেস বলল। ফারহান জানালো ওর গাড়ি আসলেই ইশারাকে পৌঁছে দেবে। অহনা শেষবারের মতো ইশারার সাথে কথা বলে বলল, চোখ কান খোলা রাখিস, কাউকে বিশ্বাস নেই, বুঝলি? সাবধানে আসিস। আমি বাসার নিচেই থাকবো। ইশারা আচ্ছা বলে কল কেটে দিল। ফারহান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইশারা হাত বাড়িয়ে মোবাইল দিল। দুজনেরই চুপ করে দাঁড়িয়ে আছে। ইশারার শরীর শুকাতে শুরু করেছে। ইশারা প্রশ্ন করলো, আপনার গাড়ি আসতে কতক্ষণ লাগবে? অ্যাকচুয়ালি আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন হঠাৎ গাড়িতে কিছু সমস্যা হয়। ড্রাইভার গাড়ি ঠিক করতে গ্যারেজে গিয়েছে, আর আমি এখানে বসে আছি, চলে আসবে। আধা ঘন্টা পর ফারহানের গাড়ি এলো। ইশারা ফারহানের গাড়িতে প্রাণটা এক প্রকার হাতে নিয়ে উঠেছে। এই ঝড় বৃষ্টির রাতে অপরিচিত একজনের গাড়িতে যাওয়াটা যথেষ্ট ভয়ের ব্যাপার। ইশারা দোয়া দরুদ পড়ছে। ফারহান ভাবলেশীনভাবে ওর পাশে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই অহনার বলা বাড়ির সামনে গাড়ি থামালো। অহনা ছাতা নিয়ে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। ইশারার মনে হচ্ছে এই বুঝি শ্বাস এলো। ব্যাগ নিয়ে বাইরে বের হলো। অহনা ওর ব্যাগ নিল। ইশারাও ফারহানের দিকে চেয়ে আলতো হেসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক উপকার করলেন আমার, কখনো ভুলবো না। ভালো থাকবেন। ফারহান অপলক নয়নে দেখছে ইশারাকে। এতক্ষণ ওর সাথে ছিল, কিন্তু এই নিশ্চিন্ত হাসি খুশি মুখটা দেখা মেলেনি। ইশারা চলে গেল অহনার সাথে। ফারহান মুচকি হাসলো। তারপর ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট করতে। ইশারা গোসল করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখলো। ভিজে যাওয়া জিনিসপত্র ফ্লোরে বিছিয়ে রেখেছে। ভেজা চুল, ধোঁয়া ওড়া গরম কফির মগ হাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এখনও বৃষ্টি থামেনি, ঝরে যাচ্ছে নিজের মতো, ভিজিয়ে দিচ্ছে শহরটাকে।
ইশারার মনে হচ্ছে এই শহর বৃষ্টির মাধ্যমে ওকে অভ্যর্থনা জানাচ্ছে। রুমে গিয়ে মোবাইলটা অহনার দেয়া পাওয়ার ব্যাংক থেকে খুলে দেখে 50% চার্জ হয়ে গেছে। বিদ্যুৎ নেই পুরো শহরে, চারিদিকে অন্ধকার। ডাটা অন করে ফেসবুকে ঢুকতেই মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট চোখে পড়ল। ইশারা ওপেন করতেই হাতের কফির মগটা মেঝেতে আছড়ে পড়ল। গরম কফি ওর পায়ের পাতার উপরে পড়ল, কিন্তু সেদিকে খেয়াল নেই। ব্যান্ডেজ করা রক্তাক্ত একটা মাথার ছবি, সাথে ছোট্ট করে লেখা, যেখানে থাকো খুঁজে বের করবো তোমাকে, প্রতিশোধ নেওয়া বাকি আমার, ভয়ানক প্রতিশোধ। ইশারা ভয়ে জড়সড় হয়ে মেঝেতে বসে পড়ল ধপ করে। ও সারা শরীর ঠকঠক করে কাঁপছে, গলা শুকিয়ে আসছে, চোখ বেয়ে পানি পড়ছে। অহনা ইশারাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে এসে ওকে মেঝেতে নির্লিপ্তভাবে বসে থাকতে দেখে ওর কাছে আসে। ওর মুখোমুখি বসলে ইশারা চোখ তুলে ওর দিকে তাকায়। ওর চোখ দেখে অহনা বুঝতে পারল ও কাঁদছে। কি হয়েছে ইস্যু? কাঁদছিস কেন? মন খারাপ? মন খারাপ বা কেন হবে? আমিও না, কি বলছি বল তো, কি হয়েছে? ইশারা মোবাইলটা ওর দিকে বাড়িয়ে দিল। অহনা পিক আর মেসেজ দেখে গালি দিল। ওই কুকুরের বাচ্চা তোকে আবার অন্য আইডি দিয়ে বিরক্ত করছে। ওই আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দে। আইডি ডিলিট করে দেব। আমি নতুন করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছি, তাই সব কিছুই নতুন করে শুরু করব। এই আইডি ডিলিট করে দেব। ভালো সিদ্ধান্ত। আর চিন্তা করিস না, ও এখানে আসতে পারবে না, তোর খোঁজ কখনো পারবে না। ইশারা জোরে শ্বাস নিয়ে বলল, আমার সামনে যদি কখনো আসে আর আমার লাইফে যদি ইন্টারফেয়ার করার চেষ্টা করে, তাহলে এইবার আমি ওকে খুন করে ফেলবো। অনেক হয়েছে, আর পারছি না। অহনা ওকে শান্ত করার চেষ্টা করছে। ইস্যু, শান্ত হ। এসব মাথা থেকে জাস্ট বের করে ফেল। আগামীকাল তোর জয়নিং, সব প্রস্তুতি নিয়ে নে। তারপর রিল্যাক্স মোডে একটা ঘুম দে। সকালে উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক হতেই হবে। আগামীকাল লাইফের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। কোনো ভুল করব না, সব ঠিকঠাক হবে ইনশাল্লাহ। অহনা মন খারাপ করে বলল, আমাদের যে আলাদা ডিপার্টমেন্টে কেন জব হলো? এক অফিসে হলে কত ভালো হতো, কত মজা হতো। একসাথে কাজ করতাম, একসাথে আসতাম। ইশারা মুচকে হেসে বলল, এখনও পারবো, মন খারাপ করার কিছু নেই। আলাদা ইউনিট ডিপার্টমেন্ট হলে সমস্যা কি? পাশাপাশি বিল্ডিংয়ে আছি, একসাথে যাব, একসাথে আসব। পাশাপাশি কই, কমপক্ষে 5-7 মিনিট লাগবে তোর সাথে দেখা করতে গেলে। তাছাড়া এত কাজের চাপ থেকে যে পাশের ডেস্কের দিকে তাকাতেই পারি না। আর ম্যাডাম, সবার কাজ একসাথে শেষ হয় না, আগে পরে হয়। ইশারা মন খারাপ করে বলল, ও, অনেক চাপ কাজের। হ্যাঁ, বলতে পারিস। এর জন্যই তো বিভিন্ন ডিপার্টমেন্টের অতিরিক্ত একজন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কপাল ভালো যে দুজনেই সিলেক্ট হয়ে গেছি। তুই সিলেক্ট না হলে আমার মন খারাপ হতো, আর আমি না হলে তোর। অহনা আর ইশারা একসাথে ঢাকায় পড়াশোনা করলেও অহনার মামা বাড়ি রাজশাহীতে। পড়াশোনা শেষ, এক আত্মীয়ের কাছে নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে ট্রাই করে ইশারাকে জানালে ইশারাও ট্রাই করতে চায়। তারপর দুজনেই সিলেক্ট, তবে সেম ডিপার্টমেন্ট নয়। অহনার জয়েনিং আরও 3 দিন আগে হয়ে গেছে, তাই অহনা আগেই পৌঁছে গেছে। মামার প্রতিবেশীর বাড়িটাও ফাঁকা থাকায় সহজেই বাড়ি ভাড়া পেয়ে যায়। অহনা আর ইশারা দুজন শেয়ারিং করে থাকবে এখানে। ইশারা ডিনার করে বিছানায় গা এলিয়ে দিল। আগামীকাল নতুন অফিসে যাবে, সবাই কেমন হবে, নিজের কাজটা ঠিকঠাক করতে পারবে কিনা, এসব ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। সকালে সময় মতো ইশারা অফিসের জন্য তৈরি হয়ে গেল। ঘাড় অবধি চুলগুলো ঝুটি করে ক্রিম কালার জামার সাথে ম্যাচিং করে হিজাব পরল, সাথে সাদা রঙের স্যু। ব্যাগ রাতেই গোছানো ছিল। রুম থেকে বের হয়ে দেখলো অহনা রেডি হয়ে সামনে নাস্তা নিয়ে ইশারার জন্য অপেক্ষা করছে। ইশারাও সামনে গিয়ে হাসি মুখে উচ্ছলতা প্রকাশ করে বলল, অহনা, দেখ আমাকে কেমন লাগছে। অহনা উঠে দাঁড়িয়ে ভ্রু কুচকে ওকে ঘুরে ঘুরে দেখছে, তারপর বলল, লেগেছে ঠিকঠাক? ইশারা মুখ কালো করে বলল, ঠিকঠাক, শুধু ঠিকঠাক, ভালো লাগছে না তাই না? অহনা ওর গাল টেনে দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে, সবাই জাস্ট ফিদা হয়ে যাবে। ইশারা মুখ ভেঙচি কেটে বলল, আমি কি সবাইকে ফিদা করতে যাচ্ছি? কাজ করতে যাচ্ছি। সেখানে পার্সোনালিটি প্রকাশের জন্য লুক নিয়ে চিন্তা করার কিছু নেই। অহনা হতাশ হয়ে বলল, ওকে।
আজও ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, কিন্তু গতকালের মতো নয়। ইশারা ছাতা নিয়ে বের হয়েছে। ছাতা বন্ধ করে অফিসের ভেতরে প্রবেশ করলো। ওয়াচম্যানকে জিজ্ঞেস করে নিজের ডিপার্টমেন্টে চলে গেল। পিয়নের সাহায্যে নিজের ডেস্কে গিয়ে বসলো। বিশাল বড় অফিস। ইশারা চুপচাপ বসে আছে আর চারিদিক দেখছে, কারণ ও জানে না ওর কাজটা কি করতে হবে। কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে ওকে সহ কয়েকটা মেয়েকে নিয়ে একটা কক্ষে গেল। ওরা পাশাপাশি বসলো। মেয়েটা কম্পিউটারে দেখাচ্ছে ওদের কি কাজ করতে হবে, হাতে কলমে প্রশিক্ষণও দিচ্ছে। পুরো দিন কাজ শিখতে শিখতে চলে গেল। লাঞ্চের জন্য শুধু একটু সময় পেয়েছে। প্রথম দিন এভাবেই গেল। দ্বিতীয় দিন ইশারা নিজের ডেস্কে বসে কাজ করছে। ওর পুরো মনোযোগ শুধু কাজের মধ্যে। পাশের মেয়েটা ওকে আলতো করে ধাক্কা দিল। ইশারা ওর দিকে তাকালো। মেয়েটা দাঁড়িয়ে আছে, সামনের দিকে ইশারা করলো। ইশারা দেখলো সবাই দাঁড়িয়ে আছে। স্কুলে যেমন ক্লাসে স্যার এলে সবাই দাঁড়িয়ে যায়, ঠিক তেমন ইশারাও দাঁড়ালো। সবার দৃষ্টি একজনের দিকে। দুজন ভদ্রলোক একসাথে দাঁড়িয়ে কি যেন বলছে। যার সাথে কথা বলছে তাকে ইশারা চেনে, ওনাকে গতকালই দেখেছে। কারো কাজে কোনো সমস্যা হলে বুঝিয়ে দেন। কিছুক্ষণ আগে এসে ইশারা সহ কয়েকজনকে জিজ্ঞাসা করেছে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু বাকি দুজনকে চেনে না। সেই দুজন লোক পেছনের দিকে আসছে। স্যুট কোট চশমা পরা একজন ভদ্রলোক সামনে হাঁটছে, আর পেছনে একজন সাদা শার্ট টাই ফর্মাল লুকে ওনার পেছনে পেছনে আসছেন। কিছুটা সামনে আসতেই ইশারা চোখ বড় বড় করে তাকালো। ও যেন স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করে আবারও খুলল। তারপর ভালো করে দেখলো, না, একদম ভুল দেখেনি। ইশারা পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপু, ইনি কে? মেয়েটা এখানকার পুরনো কর্মচারী, তাই চেনার কথা। হি ইজ আওয়ার বস। ইশারা বিস্ময় নিয়ে বলল, বস? কোম্পানির মালিক? মেয়েটা মুচকে হেসে বলল, উনি আমাদের ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন। আমাদের সব দায়িত্ব ওনার, আর আমরা ওনার আন্ডারে কাজ করি, তাই উনি আমাদের বস। এই কোম্পানির মালিক সে দেশে থাকেন না। হাজার হাজার কোটি টাকার মালিক তিনি। বিভিন্ন দেশের সাথে তার কোম্পানির শেয়ার আছে, আর এখানেও বিদেশি কোম্পানির শেয়ার আছে, বুঝলে? ইশারা মাথা নাড়ালো। তারপর আবারও সামনের দিকে তাকালো। সামনের লোকটা মানে ওদের বস স্বয়ং ফারহান। তারপর আবারও ওর পাশের কালিককে বলল, উনি নিশ্চয়ই খুব ভালো মানুষ। হ্যাঁ, অবশ্যই ভালো মানুষ, তবে অনেক বড়। কোম্পানির ভালো পজিশনে আছে কি না, 6 ডিজিটের স্যালারি পান, বিশাল ব্যাপার। তবে স্ট্রং পার্সোনালিটি স্যারের কারো কাছে মাথা নত করেন না তিনি। সবার কাছ থেকে কাজ আদায় করেই নেন, ছাড় দেন না একদম। ফারহান ইশারার দিকেই আসছে। ইশারা অন্যদিকে কাত হয়ে আছে আর চোখ মুখ চুলকানোর বাহানায় নিজেকে আড়াল করছে। ফারহান ওর অ্যাসিস্ট্যান্ট আবিরকে নিয়ে কর্মস্থল প্রদর্শন করছে। সবাই ঠিকমতো কাজ করছে কিনা, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা এসব জিজ্ঞেস করছে। সবার ডেস্কের সামনে দিয়ে যাচ্ছে। ইশারা নিজেকে আড়াল করায় ফারহান ওকে দেখেনি। ফারহান চলে যাওয়াতেই ইশারা হাঁফ ছেড়ে বাঁচল। ফারহান চলে যাওয়ার পর ইশারা আবারও নিজের কাজে মন দিল। অফিসের তৃতীয় দিন ইশারা দৌড়ে দৌড়ে ভেতরে ঢুকছে, কারণ লেট করে অফিসে আসা বস একদম পছন্দ করেন না। তিনি নিজেও সময়ের আগে চলে আসেন। ইশারা চায় না 3 দিনের মাথায় চাকরিটা চলে যাক। বসের কেবিনের সামনে দিয়ে চোখ বন্ধ করে দ্রুত পা ফেলছে। দরজা ডিঙিয়ে চলে যেতে পেরে ইশারা প্রচণ্ড খুশি, কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পেছনে থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর বলল, এক্সকিউজ মি। ইশারা থমকে দাঁড়িয়ে গেল, কিন্তু পেছনে ঘোরার সাহস পাচ্ছে না। চুপচাপ দাঁড়িয়ে আছে। পেছনে থেকে সেই কণ্ঠস্বর আবারও বলল, ইয়েস, ইউ। ইশারা ধীরে ধীরে পেছনে ঘোরে। ঝাঁঝালো গলায় কিছু বলতে গিয়েও থমকে যায় ফারহান। স্থির দৃষ্টিতে ইশারার দিকে চেয়ে আছে। ইশারা আমতা করে ফারহানের দিকে তাকালো। ফারহানের চোখে বিস্ময়। ও যেন বিশ্বাস করতে পারছে না এটা ইশারা। ফারহান দুপায়ে এগিয়ে এসে বলল, তুমি সে মেয়েটা না, বৃষ্টির মধ্যে রাস্তা আটকে পড়েছিলে? ফারহান শিওর এই মেয়ে সেই মেয়ে, কিন্তু তবুও কেন জিজ্ঞেস করছে জানে না। ইশারা কাচুমাচু হয়ে বলল, জি। তুমি এখানে কি করছো? এই অফিসে কাজ করো? ইশারা মাথা নাড়িয়ে বলল, জি। কার আন্ডারে? রহমান সাহেবের না খান সাহেবের? ইশারা স্নিগ্ধ হেসে বলল, আপনার আন্ডারে। ফারহানের নিজেকে বোকা মনে হচ্ছে। এমন বোকামি কি করে করছে সে? কি করে বোকার মতো কথা বলছে? ইশারা যখন ওর কেবিন ওর ইউনিটের সাথে, তাহলে অন্যের আন্ডারে কেন হবে? সব গুলিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছে না। আমার আন্ডারে কাজ করছো অথচ আমি জানি না?
কি অদ্ভুত। জি না স্যার, অদ্ভুত না। আমি 3 দিন ধরে জয়েন করেছি। আপনার আন্ডারে কত মানুষ কাজ করে, এত মানুষকে কি আপনার মনে রাখা সম্ভব? একদমই না। আমি আপনাকে চিনি, কারণ আপনি আমার বস, তাই। ফারহান কথা বলছে না। লেট করে আসায় ওকে বকুনি দেওয়া উচিত, কিন্তু তা পারছে না। ওকে, মন দিয়ে কাজ করো, কোনো সমস্যা হলে জানাবে। ইশারা আর ফারহানকে বিব্রত করতে চাইছে না, তাই মুচকি হেসে নিজের ডেস্কের দিকে গেল। ফারহান এসে দূর থেকে ইশারাকে কয়েকবার দেখে গেল। ও নিজের মতো কাজ করছে চুপচাপ, কারোর সাথে কথা বলে না, কারো দিকে তাকায় না। ক্লান্ত হয়ে পড়লে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ বসে থাকে, একটু পানি খায়। ফারহান ওর কাজের প্রতি এক নিষ্ঠতা দেখে মুগ্ধ হচ্ছে। হঠাৎ করে ইশারার এক মেয়ে কালিক ফারহানের অ্যাসিস্ট্যান্ট আবিরের কাছে ছুটি চাইল। তিনি প্রেগনেন্ট, ভারী শরীর জানান দিচ্ছে 6-7 মাসের জার্নিতে আছেন। শরীর খারাপ লাগছে, কিন্তু আবির কিছুতেই ছুটি দিতে চাইছে না। ইশারা সেদিকে তাকালো, মেয়েটাকে দেখে মায়া হচ্ছে, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। ইশারা মনে মনে বলছে যদি ওনার জন্য কিছু করতে পারতাম। তখনই ইশারা উঠে দাঁড়িয়ে বলল, স্যার, ওনার শরীর নিশ্চয়ই খুব খারাপ, চেহারা তাই বলছে। আমি ওনার বাকি কাজগুলো করে দেব। ওনাকে যদি সম্ভব হয় ছেড়ে দিন, আমার কাজ শেষ করে ওনার কাজ করে দেব। মেয়েটা সহ আবির ইশারার দিকে অবাক হয়ে চেয়ে আছে। কি বলছে এসব? এত কাজের চাপ, কেউ নিজেরটা করতে চায় না, সেখানে অন্যেরটা করে দেবে। যদিও ইশারার এসবে অভ্যেস আছে। আবিরের চোখ ফারহানের দিকে পড়ল। ফারহান ইশারা করলো। আবির বলল, মেয়েটি অশ্রুসিক্ত নয়নে বলল, অনেক অনেক শুক্রিয়া, আল্লাহ তোমার সহায় হোক। ইশারা মুচকি হাসল। বিকেল 4:30। প্রতিদিন 4টায় অফিস ছুটি হয়ে যায়। ফাঁকা অফিসে পিনপতন নীরবতা বিরাজমান। এত বড় অফিসকে নিস্তব্ধতা ঘিরে ধরেছে। ইশারা নিজের মনে কাজ করছে। ফারহান উকি দিয়ে ইশারাকে দেখলো একবার, সাথে হাতের ঘড়ির দিকে তাকালো, তারপর ইশারার দিকে এগিয়ে গেল। ইশারা এক ধ্যানে কাজ করছে। ফারহান ওর সামনে গিয়ে দাঁড়িয়েছে, তার টেরই পায়নি। ফারহান গলা খাকারি দেয়। ইশারা চমকে উঠল। ফারহানকে দেখে বসা থেকে দুম করে দাঁড়িয়ে গেল, তারপর আমতা আমতা করে বলল, জি স্যার। আর কাজ করতে হবে না, সব গুছাও। ইশারা ইতস্তত করে বলল, কেন স্যার? বাইরের অবস্থা হয়ে গেছ, কালো মেঘে ছেয়ে আছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি পড়বে। ইশারা কালো রঙের একটা ছাতা দেখিয়ে বলল, আমি আজ ছাতা নিয়ে এসেছি। তাছাড়া অটোরিকশা না পেলেও সমস্যা নেই, হেঁটে হেঁটে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ফারহান বিরক্তি নিয়ে বলল, এত বেশি বুঝো কেন? ইশারা ফারহানের কথা শুনে থমকে গেল, কিছুটা বিব্রত বোধ করছে। তারপর বলল, কিন্তু স্যার, আবির স্যারকে যে বলেছি কাজ কমপ্লিট করে যাব। ফারহান ও টেবিলে হাতের ভর দিয়ে শীতল কণ্ঠে বলল, আমি বস না তুমি? শীতল কণ্ঠস্বর শুনে ইশারার ভেতরেও শীতল প্রবাহ বয়ে গেল। জি, আপনি। ফারহান সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, সো? ইশারা স্নিগ্ধ হেসে বলল, আমি সব গুছিয়ে নিচ্ছি। তারপর ইশারা সব গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। ফারহান স্থান ত্যাগ করলো। ফারহান যেতেই ইশারা চোখ তুলে একবার ফারহানের যাওয়ার দিকে তাকালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ইশারা ছাতা খুলে মাথার উপরে দিয়ে মেইন গেট থেকে বেরিয়ে এলো। রাস্তার ধারে দাঁড়িয়ে ডানে বামে দেখছে। একটা রিক্সাও পেয়ে গেল। রিক্সাওয়ালা সামনে আসতেই ইশারা উঠতে গিয়েও থেমে গেল। মামা, ভাড়া কত? রিক্সাওয়ালা মাথায় গামছা বাঁধতে বাঁধতে বলল, 60 টাকা। ইশারার চোখ কপালে তুলে বলল, কি 30 টাকার ভাড়া 60 টাকা? ডাবল ভাড়া কেন দেব? আপা, আবহাওয়া দেখছেন, জোরে বৃষ্টি আইব। ইশারা ভ্রু কুঁচকে বলল, তো জোরে বৃষ্টি আসলে কি আপনার রিক্সা হেলিকপ্টার হয়ে যাবে? না বৃষ্টির পানি থেকে আমাকে বাঁচাতে পারবে? তাহলে ডাবল ভাড়া কেন চাচ্ছেন? ঠিক আছে, 40 টাকা দেব। না আপা, হইব না। না হলে বৃষ্টি বিলাস করুন। আচ্ছা, 50 টাকা দিন। 1 টাকাও বাড়াবো না, দরকার পড়লে ভিজে ভিজে হেঁটে যাব। তারপর মুখ বাঁকালো। রিক্সাওয়ালাও ভাব দেখিয়ে চলে গেল। ইশারা আবারও ডানে বাঁয়ে চেয়ে রিক্সা খুঁজছে। ফারহানের গাড়ি ও সামনে এসে থামলো। ফারহান গ্লাস নামিয়ে বলল, এই যে মিস, আসুন, আমি আপনাকে পৌঁছে দেব। ইশারা হালকা হেসে বলল, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। আর উঠো, আমি তোমাকে কিডন্যাপ করব না। ইশারা ফারহানের কথা শুনে লজ্জা পেল। অস্বস্তি নিয়ে বলল, আসলে তা নয় স্যার, আপনি চলে যান, আমি যেতে পারবো। ইশারার কাছে বিষয়টা মোটেও ভালো লাগে না। বসের গাড়িতে গেলে মানুষ কী ভাববে, আর কেনই বা যাবে? সেদিন না হয় খুব বিপদে পড়েছিল, তাই বলে রোজ রোজ নিজের কাছেও তো খারাপ লাগে। ফারহান গম্ভীর মুখেই বলল,
ঠিক আছে, তোমাকে হেল্প করতে চাওয়াটা আমার ভুল হয়েছে। শুধু শুধু টাইম ওয়েস্ট। সেদিন তো হেল্প নিয়েছিলে, আর আজ এমন ভাব করছো যেন আমার গাড়িতে উঠলে তোমার ক্ষতি হয়ে যাবে। ইশারা বুঝতে পারছে ফারহান রেগে যাচ্ছে, তাই বলল, ওকে স্যার, আসছি। ইশারা গাড়িতে উঠে বসলো। ফারহান একটা কথাও বলেনি, ইশারাও চেষ্টা করেনি। গায়ে পড়ে কথা বলার মেয়েও নয় সে, তাই চুপচাপ বসে আছে। বাড়ির কিছুটা কাছে আসতেই ফারহান জিজ্ঞেস করলো, তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফারহানের প্রশ্ন শুনে বুকটা ধুক করে উঠল। মুখটা শুকিয়ে গেল ইশারার। ঢোক গেলে জোরপূর্বক শুকনো হেসে বলল, আমার কেউ নেই। ফারহান ওর কথা শুনে শকড হয়ে ওর দিকে চেয়ে রইল। ইশারার চোখে পানি ছলছল করছে। ফারহান ছোট্ট করে বলল, সরি। ইশারা নিজেকে সামলে বলল, ইটস ওকে। একা থাকতেই ভালো লাগে, কেননা পরিবার সব সময় সুখের কারণ হয় না। ইশারার বাড়ির সামনে গাড়ি থামলো। ইশারা যেন হাঁফ ছেড়ে বাঁচল। ফারহান আর কিছু প্রশ্ন করার সুযোগ পায়নি। ইশারা বিব্রত বোধ করে ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন হতে ইশারা গাড়ি থেকে নেমে ফারহানের দিকে চেয়ে বলল, ধন্যবাদ স্যার। ইশারা নিজের রুমে গিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে বসে আছে। মনে হচ্ছে শরীরে আগুন জ্বলছে। অহনা ওর আগে এসে ফ্রেশ হয়ে খেয়েও নিয়েছে। ইশারার রুমে এসে এই অবস্থা দেখে বলল, এই ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়ছিস, তাও ফুল স্পিডে? শরীরে কি আগ্নেয়গিরি লাভা ছড়িয়ে পড়েছে নাকি? ইশারা উঠে বসে বলল, ভালো লাগে না, সবাই আমার ব্যক্তিগত বিষয়ে আমার পরিবার নিয়ে প্রশ্ন করে, আমি উত্তর দিতে পারি না। বরং আমার বিরক্ত লাগে যখন কেউ আমাকে এসব প্রশ্ন করে। ভদ্রতার জন্য চুপ থাকি। অহনা ওর পাশে বসে বলল, এত চিন্তিত হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। তুই আমি যখন নতুন কারোর সাথে পরিচিত হই তখন তার পাশাপাশি তার পরিবারের সম্পর্কেও জানতে আগ্রহী হই। ওরাও হয়েছে, এত প্যারা নেওয়ার কিছু হয়নি। চিল, ওকে? যা ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে মুভি দেখব। কি সুন্দর মেঘাচ্ছন্ন ওয়েদার, আহা। ইশারা উঠে ফ্রেশ হতে গেল। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। মাত্র মুভি শেষ করে উঠেছে ইশারা আর অহনা। ইশারা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও এখন ঝমঝম শব্দে বৃষ্টি পড়ছে। চোখ বন্ধ করে বৃষ্টির ঘ্রাণ নিচ্ছে। ব্যাগ থেকে পুরনো সিমটা বের করলো, খালাকে ফোন করবে। ইশারা সিন ইন করে মোবাইল অন করতেই ভু ভু শব্দে মোবাইল সহ হাত কেঁপে উঠল। অনেকগুলো মেসেজ এসে জমা হয়েছে, তবেই ক্ষান্ত হলো। ইশারা ইগনোর করে ওর খালামণিকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর উচ্ছ্বসিত কণ্ঠস্বর বলল, তুই কেমন আছিস ইসু? কোনো সমস্যা হয়নি তো? ইশারা জোরে শ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি, সব কিছু ঠিক আছে। ওদিকে কি অবস্থা? এদিকে কি সিচুয়েশন হবে সেটা তো জানাই ছিল। এদিকে ঝড় এখনো থামেনি। এসব বাদ দে, তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না। নিজের খেয়াল রাখিস, যত্ন নিস। জি খালামণি, দোয়া করো। আমার দোয়া সবসময় তোর সাথে আছে। তুমিও নিজের খেয়াল রেখো, ভালো থেকো। আচ্ছা, অনেক রাত হয়েছে, খেয়ে শুয়ে পড়। আচ্ছা, রাখছি। কল কেটে ইশারা না চাইতেও একটা মেসেজ ওপেন করলো। তুমি কি ভেবেছো পালিয়ে বাঁচতে পারবে? আমি তোমাকে খুঁজে পাবো না? দেখি কতদিন পালিয়ে বাঁচতে পারো। তুমি নিজে থেকেই আমার কাছে ধরা দিবে, আর সেদিন আমি তোমার জীবনটাকে নরক বানিয়ে দিব। সেদিনের অপেক্ষায় ওদের আগ্রহ নিয়ে পার করছি। ইশারা মেসেজটা পড়ে চোখ বন্ধ করলো। ওর অজানা নয় এই আননোন নাম্বার কার আর কে মেসেজ করেছে। তারপর ছোট্ট করে শ্বাস ফেলে মোবাইল থেকে সিমটা বের করে বিড়বিড় করে বলল, আমি তোমার হাতে ধরা দেওয়ার আগে আকাশের বাসিন্দা যেন হয়ে যাই। ইশারা ওই দিন আর রাতের খাবার খায়নি। শুয়ে শুয়ে নিজের অতীতের কথা ভাবছে। বুঝ হবার আগেই মাত্র 5 বছর বয়সে মাকে হারায়। সেদিন থেকে জীবনের দুর্দশা শুরু হয়। সেই দুর্দশা যেন আজও নিয়ে ঘুরছে। সেদিনের পর থেকে খুশি থাকা ভুলে গেছে। সুখ কি জিনিস অনুভব করতে পারেনি। জীবন কালো অন্ধকারে ঢেকে গেছে। আজ আলোকিত করার উদ্যোগ নিয়েছে। ইশারা সে প্রেগনেন্ট কালিকের সাথে দেখা করে তার খোঁজ খবর নিল। ওর নাম পারুল। ইশারার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলে ওরা। ইশারার লাঞ্চ বক্স নিয়ে পারুলের টেবিলের দিকে যাচ্ছে। তখনই এক ভদ্রলোক পারুলের টেবিলের ওপর হাত ভর দিয়ে কী যেন বলছে। ইশারা এগিয়ে গেল আর একটু সামনে। ভুঁড়িওয়ালা লোকটা পারুলের শরীরের দিকে কামুক দৃষ্টিতে চেয়ে আছে। প্রেগনেন্সির জন্য নাদুস নুদুস পারুলের শরীর ভারীর পাশাপাশি অনেক ভাঁজ পড়ে গেছে। লোকটা অদ্ভুত চাহনি দিয়ে বলল, ভালোই তো, আজকাল তোমাকে আর কাজ করতে হচ্ছে না, যখন তখন চলে যাচ্ছ। ভারী পেটের কত সুবিধা, তাই না? তারপর
তারপর ফিক করে বিশ্রীভাবে হেসে দিল। পারুলের গায়ে আগুন ধরে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলছে না। তারপর হাসি থামিয়ে বলল, না আসলেই তো পারো তোমার এই পেট নিয়ে। বিশ্রীভাবে আবারও তাকালো। ইশারার শরীরেও আগুন ধরে যাচ্ছে। কেউ কেন মেয়েকে বাজে নজরে দেখলে তাকে নিয়ে আজে বাজে কথা বললে কিংবা অত্যাচার করলেও সহ্য হয় না, কিন্তু নতুন তাই কিছু বলছে না। যদি চাকরি চলে যায়, এই চাকরির ওর ভীষণ প্রয়োজন। ইশারা ঠাস করে বক্স রেখে বলল, কি সমস্যা আপনার? বিরক্ত করছেন কেন ওনাকে? ইশারার দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, তুমিও তো পারুলের কাজ করে দাও, কত ভালো সার্ভিস দিও ওকে। আমাদের দিকেও মাঝে মধ্যে নজর দিও। ইশারা চটপট উত্তর দিল, ঠিক উত্তর না, প্রশ্ন। কেন? আপনি কি প্রেগনেন্ট? পেটে বাচ্চা লালন পালন করছেন? লোকটা ভ্রু কুচকে ক্ষিপ্তভাবে ওর দিকে তাকালো। ইশারা হালকা হেসে বলল, পেট তো তাই বলছি, কিন্তু সেটা কি করে সম্ভব? ও আচ্ছা, অখাদ্য খেয়ে ভুঁড়ি বানিয়েছেন? লোকটা ইশারাকে পারলে খেয়ে ফেলে। দাঁত কিটমিট করে বলল, এমে তুমি দেখছি ভারী অসভ্য। বসের কাছে নালিশ করে তোমার চাকরি খাচ্ছি, দাঁড়াও। পারুল ভয়ার্ত চোখে তাকালো। ইশারা চুপ করে চেয়ার টেনে বসে বলল, অখাদ্য খেয়ে হয়নি, এখন আমার চাকরি খাবে। লোকটা হনহন করে চলে গেল। পারুল বলল, কি করলে এটা? ডেঞ্জারাস লোক উনি, তোমার চাকরিটা আর রইল না। ইশারা ভেবেছিল ফাঁকা আওয়াজ, কিন্তু এখন পারুলের কথা শুনে ভয় লাগছে খুব। চাকরি চলে গেলে ইশারার জন্য খুব কঠিন হয়ে পড়বে। এই চাকরির বলেই নিজের শহর ছেড়েছে। এখন যদি চাকরিটাই না থাকে তবে খাবে কি? উনি অফিসের সিনিয়র আর বিশ্বস্ত একজন, ওনার প্রায়োরিটি বেশি হওয়ার কথা। ইশারা ফারহানের রুমের সামনে দাঁড়িয়ে আছে। আজ বুঝি চাকরিটা যাবে। ওর ভেতর যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। ও দরজার সামনে দাঁড়িয়ে বড় করে শ্বাস ফেলল। নিজেকে বোঝাচ্ছে, যা হবার হবে, ভেতরে যাওয়া যাক। ইশারা শক্তি সঞ্চার করে ভেতরে যাওয়ার জন্য মনস্থির করলো। কপাল আর ঠোঁটের ওপর থেকে ঘাম মুছে নিল। প্যাঁচার মতো মুখটা নিয়ে কিছুতেই ভেতরে যাওয়া যাবে না। ইশারা চায় না নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করতে, তাই নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে দরজার হ্যান্ডেলে হাত দিল। ইশারা ভেতরে গিয়ে দেখে ওর আগেই সেই ভুঁড়িওয়ালা লোকটা হাজির। ভুঁড়িওয়ালা লোকটার নাম আনিস রহমান। তিনি যে স্যারের কাছে বেশ ভালো করেই ওর নামে নালিশ করেছে জানা আছে। পারুল শিখিয়ে দিয়েছে ইশারাকে কোনো প্রতিবাদ না করে সরি বলে নিও, তবেই চাকরিটা বাঁচবে। একটা চাকরির জন্য কি কি করতে হবে ভেবেই ইশারা দীর্ঘশ্বাস ছাড়ল। অপরাধ না করেও সব মেনে নিয়ে সরি বলতে হবে। ইশারা একবার আনিসের দিকে চেয়ে এগিয়ে গেল। ফারহানের দিকে তাকালেই দেখলো ফারহানের পূর্ণ দৃষ্টি ওর দিকে। ফারহান নিজের জায়গায় বসে আছে। ইশারা বরাবর দাঁড়িয়ে বলল, জি স্যার, আমাকে ডেকেছিলেন? ফারহান হাতের কলম নাড়িয়ে বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে কেন ডাকা হয়েছে। ইশারা মাথা নিচু করে বলল, জি স্যার, বুঝতে পারছি। ফারহান অবিশ্বাস্য ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। তারপর বলল, আপনি কি তাহলে অপরাধ স্বীকার করে নিচ্ছেন? ইশারা তাৎক্ষণিক ফারহানের দিকে তাকালো। অপরাধ না বললেই বলছে অপরাধ স্বীকার করেছে কিনা। অপরাধ? আমি কি অপরাধ করেছি? আনিস রহমান বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, কি অপরাধ? নাটক করছেন? ক্যান্টিনে এতগুলো মানুষের সামনে আমার অপমান করেছেন, আমার পেট নিয়ে মজা করেছেন, এখন জিজ্ঞেস করছেন আপনার অপরাধ কি? যেন কিছুই জানে না। ফারহান আনিস রহমানের দিকে দৃষ্টি রেখে ওনার কথা শুনছিল। ওনার কথা শেষ হতেই ইশারার দিকে তাকালো, ইশারার রিয়াকশন দেখার জন্য। ইশারা চোখ বড় বড় করে বলল, ব্যাস এটুকুই? আপনি কি বলেছেন সেগুলো হাইড করে গেলেন? আমি বলছি, পারুলকে যেমন হেল্প করেন তেমন আমাদেরও তো একটু করতে পারেন। আর আপনি কি বললেন? আপনি কি প্রেগনেন্ট? ভুঁড়িওয়ালা এটা সেটা বলে অপমান করছেন। সাহস থাকলে পুরো ঘটনা বলুন। নিজেকে সেভ করার জন্য যে পয়েন্টগুলো প্রয়োজন শুধু সেটুকুই বলে যাচ্ছেন কেন? ফারহান দুজনকে তর্ক করতে দেখে বলল, স্টপ, একজন একজন করে বলুন। মিস ইশারা, আপনি ওনাকে এসে বলেছেন? ইশারা ভয় না পেয়ে সোজা সাপটায় বলল, হ্যাঁ বলেছি, তবে এভাবে নয়, অন্যভাবে। উনি ভুলভাবে উপস্থাপন করছেন। ফারহান যেন এসব একদমই আশা করেনি ইশারার কাছে, তাই গম্ভীর মুখেই বলল, উনি আপনার চেয়ে সিনিয়র, ওনার সাথে আপনার এভাবে কথা বলে ঠিক হয়নি, এক কথায় অন্যায় করেছেন। ইশারা বুঝতে পারছে ফারহান ওর প্রতি রেগে যাচ্ছে। ইশারার নিজেরও লজ্জা লাগছে। আনিস রহমান ওকে ঝগড়ুটে বেয়াদব মেয়ে হিসেবে উপস্থাপন করছে।
ইশারা কণ্ঠস্বর নরম করে বলল, কেন বলেছি সেটা তো জিজ্ঞেস করুন। ফারহান দুহাতের ভর টেবিলের ওপর দিয়ে বলল, আচ্ছা বলুন, কেন বলেছেন? উনি পারুল ম্যামকে আজে বাজে কথা বলছিলেন, ওনার প্রেগনেন্সি নিয়ে মজা করছিলেন, বাজে ইঙ্গিত করছিলেন। আনিস ক্ষিপ্র হয়ে বলল, তাই নাকি? এখন আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, আমাকে চরিত্রহীন বানিয়ে দিচ্ছেন। স্যার, পারুল ম্যামকে ডাকুন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ইশারাও আনিস রহমানের সাথে একমত হয়ে বলল, অবশ্যই, আব্বুকে ডাকুন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ইশারাও অতি কনফিডেন্সের সাথে বলল। ফারহান পারুলকে ডেকে পাঠালো। পারুল আসতে ইশারা এগিয়ে গিয়ে বলল, আপু, লাঞ্চ টাইমে কি হয়েছিল বলুন তো? ইশারা আনিসের দিকে তাকালো। আজ তার মুখও সুন্মোচন হবে। ভালো মানুষের আড়ালে তার যে কুৎসিত রূপ আছে সেটা প্রমাণ হবে আজ সবার সামনে। পারুল কিছুতেই বুঝতে না পারার ভান করে বলল, কি হয়েছিল ইশারা? ইশারা অবাক চোখে পারুলের দিকে তাকালো। পারুলের চোখ মুখ স্বাভাবিক, ও এমন ভান করছে কিছুই জানে না। আর কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক লাগছে। আনিস রহমান হালকা হেসে বলল। পারুল মৃদু হেসে ফারহানের দিকে তাকালো, তারপর বলল, জি না স্যার, আমরা লাঞ্চ করতে করতে স্বাভাবিকভাবেই গল্প করছিলাম। ইশারার হয়তো বুঝতে ভুল হয়েছে, ওকে ক্ষমা করে দিন স্যার। আনিস স্যার, আপনিও ওকে ক্ষমা করে দিন প্লিজ, ও ছোট মানুষ, বুঝতে পারেনি হয়তো। ইশারার পায়ের নিচের থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি করে এক মুহূর্তে মানুষ বদলে যেতে পারে? কি করে সত্যকে মিথ্যা প্রমাণ করতে পারে? মুখের ওপরে চোখের দিকে চেয়ে এত সহজে মিথ্যা বলতে পারে? ইশারা অনেক কষ্ট পায় পারুলের কথা শুনে। যার জন্য এই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে সেই এখন লাথি মারছে। ওর ভেতরটা হু হু করে ওঠে। মানুষ চিন্তা এত বড় ভুল করলো, এভাবে ঠকে গেল। ইশারা আহত কণ্ঠে বলল, বাহ পারুল আপু, দারুণ অভিনয় করতে পারো তুমি। এই তোমার জন্য আমি সহানুভূতি দেখিয়েছি, এই তোমাকে হেল্প করেছি বিনা স্বার্থে, এভাবে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করলে? আমি তো তোমার জন্য স্টার নিয়েছিলাম, আর তুমি? ইশারার গলা ধরে আসছে, চোখে পানি এসে পড়ছে। মনে হচ্ছে এক্ষুনি বাঁধ ভেঙে অশ্রু ঝরবে। চোখের পানি কন্ট্রোল করতে পারছে না। তারপর ভাঙা গলায় বলল, স্যার, আমার আর কিছু বলার নেই, আপনি যে শাস্তি দিতে চান আমি রাজি আছি। এক্সকিউজ মি। ইশারা বেরিয়ে যেতে যেতে আনিস রহমান বলল, স্যার, ওনাকে এভাবে ছেড়ে দিবেন? ইশারা দরজার সামনে থমকে দাঁড়িয়ে গেল। ফারহান আনিস রহমানের দিকে চেয়ে বলল, অবশ্যই নয়, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতে হবে। এখন আপনারা সবাই আসতে পারেন, আমি আগামীকালে নিয়ে কথা বলবো। আজকে আমার মিটিং আছে। ফারহানের কথা শেষ হতেই ইশারা দরজা খুলে বের হয়ে গেল। ফারহান এখনো দাঁড়িয়ে আছে। ইশারাকেও যথেষ্ট ভালো মেয়ে ভেবেছে এতদিন, কিন্তু এখন কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। মনে হচ্ছে এর মাঝে কোনো রহস্য আছে, কিন্তু কি সেটা ধরতে পারছে না। ইশারা অফিস শেষ করে বেরোতে গিয়ে আনিস রহমানের সাথে দেখা হলো। তিনি লিফটের দরজার পাশে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। ইশারা তীক্ষ্ণ দৃষ্টি দিল ওনার দিকে। ওনার কুৎসিত হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে ইশারার, কিন্তু কিছু করার নেই ওর। কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছে না। এক সময় মাটির মানুষ ছিল ইশারা। রাগ বলতে কোনো শব্দের সাথে পরিচিত ছিল না। কেউ আদুরি গলায় কিছু বললেই খুশিতে আত্মহারা হয়ে পড়তো। সব কিছু করে দিতে প্রস্তুত ছিল, সেটা যত কষ্টই হোক। কিন্তু এখন প্রচণ্ড রাগ হয়। তবে আজকের রাগটা অহেতুক নয়, বিনা অপরাধে অপরাধী হলো। বসের সামনে অসম্মানিত হলো, কারো ভালো করতে গিয়ে অপমানিত হতে হলো, মাথা নিচু করে বেরিয়ে আসতে হলো। আর যে অন্যায় করেছে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নির্দ্বিধায়, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ইশারা সিঁড়ি দিয়ে ধপ ধপ করে নামছে। রাগ যেন সব ইট পাথরের ওপর ঝাড়ছে, আর বিড়বিড় করে বলছে, এই জন্যই মানুষ বলে দুনিয়া ভালো মানুষের নয়, উপকারীকে বাগে খায়। এজন্যই কেউ কাউকে আজকাল সাহায্য করতে চায় না, কেননা সাহায্য করার পর নিজেকেই বিপদে পড়তে হয়, আর সেই বিপদে সেই ফেলে যাকে সাহায্য করে। ইশারা, যদি তোর বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে আর কাউকে কখনো সাহায্য করবি না। আজকের ঘটনা থেকে শিক্ষা নে। আজ আকাশ পরিষ্কার, মেঘ নেই। হু হু করে দক্ষিণা বাতাস বইছে। ফুরফুরে বাতাসে মন মেজাজ ফুরফুরে করে দেওয়ার কথা, কিন্তু চোখের জলে ইশারার মন ভিজছে। এই অপমান মেনে নিতে পারছে না। চোখ মুছে বারান্দা থেকে উঠে দাঁড়ালো। তারপর হালকা হেসে আকাশের দিকে চেয়ে বলল, যতই ভাগ্য থেকে পালাতে চাই না কেন, পালানোর সময় তো ভাগ্যকে সাথেই নিতে হয়। তাই যতই চেষ্টা করি এসব থেকে বাঁচতে, প্রবলেম এসে দাঁড়াবেই,
হতভাগী ইস্যু, তোর নসিবটাই খারাপ, সুখ তোর কপালে লেখা নেই। হঠাৎ করেই অভিমানী হয়ে বলল ইশারা। পরের দিন শুকনো মুখে ইশারা অফিসে গেল। সবাই কিভাবে ওর দিকে তাকাচ্ছে। ইশারা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কেবিনে গিয়ে বসলো। কারো দিকে আর তাকাবে না, চুপচাপ বসে আছে ইশারা। কাজে মন নেই ওর। এখানে কাজ করা ওর জন্য অসম্ভব হয়ে পড়েছে। অপবাদ নিয়ে কি করে এখানে থাকবে। ইশারা মনে মনে দোয়া করছে যাতে আজ বস ওকে ফায়ার করে দেয়, নতুন একটা জব খুঁজে নেবে। যদিও সহজ হবে না, কিন্তু এই অপমানের জীবন মেনে নিতে পারবে না সে। টেবিলের ওপর মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে ইশারা। আশেপাশে সবাই একটু পরপর ওর দিকে তাকাচ্ছে আর কানাঘুষা করছে। ইশারার ডাক পড়ল। ফারহান ওকে ডেকেছে। ইশারা জোরে শ্বাস নিয়ে বলল, জি আসছি। ইশারা দু হাতে মুখ চেপে ধরে কয়েক সেকেন্ডের মধ্যেই হাত নামিয়ে উঠে দাঁড়ালো। তারপর কোনো দিক না চেয়ে হন করে হাঁটছে। ওর হিলের শব্দে সবাই বিরক্ত। ইশারা নক করে অনুমতি নিয়ে ভেতরে ঢুকলো। ফারহান দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। ইশারাকে বসতে ইশারা করলো। ফারহান কিছু বলার আগেই ইশারা বলল, স্যার আমি ইস্তফা দেব। ফারহান ওর কথা শুনে অবাকের শীর্ষে, বিস্ময় কাটিয়ে রাগে গজগজ করছে। দুম করে এসে বলল, ইস্তফা দেবে? ফারহান চোয়াল শক্ত করে বলল, ইস্তফা দিলে কি দায়মুক্ত হবে? তুমি কি করে বয়স সাথে বড় একজনের সাথে এইভাবে কথা বলতে পারো? ইশারা উঠে দাঁড়িয়ে ভয়হীন গলায় বলল, আমি কোনো অন্যায় করিনি, তাই আফসোস আমি করব না। এই কাজের জন্য পস্তাবো না। আমি রেজিগনেশন লেটার দিয়ে দেব। ফারহান ঘুরে এসে ওর সামনে দাঁড়ালো। ওর চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে, রাগে ফেটে যাচ্ছে। ইশারা ওর দিকে তাকিয়ে একটু ভয় পেল। ভয়টা প্রকাশ করতে না চেয়েও প্রকাশ করে ফেলেছে। কিন্তু ফারহানকে এত হিংস্র রূপে কখনো দেখেনি, আজ অন্য একজনকে দেখছে। ইশারা পিছিয়ে গেল। ফারহান চেঁচিয়ে বলল, আমি তোমাকে এখানে ডেকেছিলাম কিছু কথা বলতে, আর তুমি আমাকে ইস্তফা দেখাচ্ছ? এত বড় কোম্পানিকে তুচ্ছতাচ্ছিল্য করছো? তোমাকে আমি একদম অন্যরকম ভেবেছিলাম, একদম স্বচ্ছ ঝিলের মতো, নম্র ভদ্র উদার মনের একজন, যে কখনো কাউকে অসম্মান করতে পারে না, যে কাউকে কষ্ট দিতে পারে না। কিন্তু না, তুমি তো। ফারহান থেমে গেল। ফারহান কথা বলতে বলতে ওর দিকে আগাচ্ছিল, তাই ইশারা বাধ্য হয়েই পেছাচ্ছে। ফারহান ওর একদম কাছে গিয়ে রক্তচক্ষু নিয়ে শক্ত গলায় বলল, আমি গতকাল মিটিংয়ের জন্য বিষয়টি খুঁটিয়ে দেখতে পারিনি, কিন্তু রাতে ঠিক করে ঘুমোতে পারিনি। আমি তোমার এই আচরণ মেনে নিতে পারিনি। আমার মনে হয়েছে আমি তোমাকে যতটুকু চিনেছি তাতে তুমি এমন নও। আমার মনে হয়েছিল তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুমি তো জোর করে বলছো তুমি অন্যায় করোনি। ইশারা মাথা নিচু করে কাঁদছে। ফারহানের কথা শেষ হতেই চিৎকার করে বলল, আমি কোনো অন্যায় করিনি, জোর গলায় বলতে পারছি, কারণ আমি অন্যায় করিনি। আমার সাথে অন্যায় হয়েছে। পারুল আপু মিথ্যা বলেছে। কেন বলেছে জানি না, তবে ওই লোকটা ভদ্রতার আড়ালে একটা জানোয়ার। একটা মেয়ে খুব সহজেই একটা পুরুষের কুৎসিত উদ্দেশ্য রূপ বুঝতে পারে। ফারহান ওর কথা শুনে একটু দূরে সরে দাঁড়ালো। ইশারার এত কাছে চলে গেছে খেয়ালই নেই। তার ওপর ইশারা কাঁদছে, আর ইশারা বলা কথাগুলো ফারহানকে আবারও নাড়িয়ে দিল। যেমনটা গতকাল অফিসে বাড়িতে ফিল করেছে, অস্থিরতায় ভুগছে। ফারহান টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে ইশারার দিকে বাড়িয়ে দিল। ইশারা চোখ মুছছে। ফারহান চেয়ার টেনে ওকে বসতে দিল। ইশারা বসার পর টেবিলের ওপর থেকে পানি নিয়ে ইশারাকে খেতে বলল। ইশারা পানি খেতে খেতে ফারহান অনেকটা চেয়ার টেনে ওর খুব কাছে মুখোমুখি বসালো। ইশারা একটু স্বাভাবিক হলেই ফারহান বলল, পুরো ঘটনা আমাকে খুলে বলো, একটা ওয়ার্ডও যেন বাদ না পড়ে। আই ওয়ান্ট টু নো এভরিথিং। ইশারা ওকে প্রথম থেকে সব কিছু বলল। কোন কথার পেছনে কি বলেছে, কিভাবে বলেছে, ওনার দৃষ্টিভঙ্গি, পারুলের ভীত হয়ে পড়া, ইশারাকে ওয়ার্ন করা, সবার সামনে এসে সরি বলা, এভরিথিং সব শুনে ফারহান ক্ষিপ্ত হয়ে পড়ল। বসা থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করছে, নিজের রাগ কমানোর চেষ্টা করছে, কপালে আঙুল দিয়ে ঘষছে। ইশারা চুপচাপ বসে রাগান্বিত ফারহানকে দেখছে। ফারহান ইশারার দিকে ঘুরে বলল, গতকাল কেন বলোনি? ইশারা শুকনো মুখে ভয়ে ভয়ে বলল, সুযোগ পাইনি। তাছাড়া পারুল আপুর মিথ্যা কথায় অনেক হার্ট হয়েছি, তাই সেও বলতে পারিনি। ফারহান ঠাস করে দরজা খুলে বেরিয়ে গেল। ইশারা বসা থেকে উঠে ভয়ার্থ ভঙ্গিতে দাঁড়ায়। তারপর ফারহানকে অনুসরণ করে ফারহান যেভাবে রেগে আছে কিছু একটা ঘটিয়ে ফেলতে পারে। ইশারার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি, চোখ চকচক করছে। ওর চোখে মুখে খুশির আভা ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে হাঁটছে,
ঠিক হাঁটছে না শূন্যে ভাসছে, ও যেন মুক্ত বিহঙ্গের মতো আকাশে ডানা মেলে উঠছে। আশেপাশের কোনো কিছুই ওর ওপর প্রভাব বিস্তার করতে পারছে না। সবাই অবাক দৃষ্টিতে ওকে দেখছে। ওর খুশি খুশি মুখটা ওর সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলছে। এই প্রথম ও কারোর জন্য স্ট্যান্ড নিয়েছে, যে কিনা নিজের জন্য কখনো স্ট্যান্ড নেয়নি, আর সফল হয়েছে। গতকাল যারা ওর দিকে রাগ, ঘৃণা, অবজ্ঞা, বিরক্তি পোষণ করেছে, তারা আজ লজ্জিত লজ্জিত ভঙ্গিতে ওর দিকে তাকাচ্ছে। আর এটাই ওর জয়, সত্যের জয়। ইশারা আফসোস করছিল সাহায্য করার জন্য, কিন্তু এখন একটা জিনিস বুঝতে পারছে, সত্যের জয় সবসময় হয়তো কিছুটা সময় নেয়, কিন্তু সত্য কখনো কারোর সাথে আপোষ করে না। তাই সব সময় সত্যের পথ অনুসরণ করা উচিত। ফ্ল্যাশব্যাক। ফারহান নিজের কেবিন থেকে রেগে মেগে বের হচ্ছে। ইশারার ভয়ার্ত দৃষ্টিতে ওর পেছনে পেছনে আসছে। সবার দৃষ্টি সেদিকে। কেউ কাজে মগ্ন থাকলেও আরেকজনের দ্বারা আলতো ধাক্কা কিংবা ফিসফিসানিতে সামনের দিকে তাকায়। এখন সবার মনোযোগ ফারহানের দিকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সবাই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। ফারহান আনিস রহমানের কেবিনের সামনে গেল। আনিস রহমান ফারহানের এমন অগ্নিমূর্তি দেখে ভেতরে ভেতরে কোনো ভয়ঙ্কর শঙ্কা করছিলেন। কিবোর্ডের ওপর থেকে তার আঙুল সরে গেল পেছনে ইশারাকে দেখে। তিনি নিজের অজান্তেই উঠে দাঁড়ালেন। ইশারার দিকে তাকালো। ইশারা শান্ত দৃষ্টিতে চেয়ে থাকলেও ফারহান রক্তচক্ষু নিয়ে চেয়ে আছে। আনিস রহমান ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন, তবুও নিজেকে স্বাভাবিক রেখেই বলল, কিছু হয়েছে স্যার? ফারহান আবিরের দিকে চেয়ে বলল, আবির, পারুল ম্যামকে ডাকুন। আবির পারুলকে ডাকতে চলে যেতেই আনিস শুকনো ঢোক গিলে বলল, স্যার কোনো সমস্যা? ফারহান নিজের রাগ কন্ট্রোল করে মৃদু হেসে বলল, জি অবশ্যই, তবে নিশ্চিত থাকুন খুব শীঘ্রই সমাধান করে ফেলব। আমি কোনো কাজ বেশি দিন ফেলে রাখি না, আর এটা আমার একদম অপছন্দ, জানেন তো। আনিস রহমান শুকনো হেসে তাল মিলিয়ে বলল, জি স্যার। ফারহান ইশারার দিকে তাকালো। ইশারা শান্ত দৃষ্টিতে পারুলের আসার পথে চেয়ে আছে। পারুল যদি এবারও মিথ্যা বলে কিংবা অস্বীকার করে, তবুও স্যার ওর কথা বিশ্বাস করবে না, এটুকু বিশ্বাস ইশারা রাখতে পারছে। কিছুক্ষণ আগে ইশারা ফারহানের চোখে ওর প্রতি বিশ্বাস দেখেছে, তাই পরম সত্যকে মিথ্যা হয়ে যাওয়ার ভয় পাচ্ছে না। পারুল আনিস রহমানের কেবিনে এসে আনিস রহমানের থমথমে, ইশারার চিন্তিত আর ফারহানের রাগান্বিত মুখ দেখে থমকে গেল। একবার আনিসের দিকে তাকালো, তারপর ফারহানের দিকে তাকালো। ফারহান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। পারুল ঢোক গিলে বলল, জি স্যার, ডেকেছেন? ফারহান একটা চেয়ার টেনে বসলো, পায়ের উপর পা তুলে বসে বলল, মিসেস পারুল, জানেন তো, কিছু মানুষের বিশ্বাসঘাতকতার জন্য, অকৃতজ্ঞ আচরণের জন্য এই পৃথিবীতে একদিন আর কেউ কাউকে উপকারের কথা ভাববে না, কারো দিকে হাত বাড়াবে না সাহায্যের জন্য, জানেন তো। পারুলের চোখ বেয়ে পানি পড়ছে। জি স্যার জানি। এই যেমন ইশারাও আর কোনোদিনও আমার দিকে হাত বাড়াবে না। ফারহান ভ্রু কুঁচকে আনিসের দিকে তাকালো, তারপর আবারও পারুলের দিকে চেয়ে শীতল কণ্ঠে বলল, তাহলে গতকাল কেন মিথ্যে বললেন? আমি যতদূর জানি মিস ইশারা তো আপনার জন্য যথেষ্ট করেছে, তাহলে আপনি ওনার সাথে কেন এটা করলেন? পারুল মাথা নিচু করে চোখ মুছে আনিসের দিকে তাকালো, তারপর আঙুল দিয়ে আনিসকে দেখিয়ে বলল, এই লোকটা আমাকে ভয় দেখিয়েছে, বলেছে আমি যদি ওনার বিরুদ্ধে একটা শব্দ বলি তাহলে আমার পাশাপাশি ইশারা চাকরিটাও খেয়ে দেবে। আমি চাইনি আমার জন্য ইশারা বিপদে পড়ুক, ও চাকরিটা হারাক। আমি জানি এই জবটা ওর জন্য কতটা প্রয়োজন। আমি কি করে এত বড় ক্ষতি করতে পারি? ফারহান তাচ্ছিল্য হেসে বলল, তাই নাকি? আপনি কি জানেন যে আপনি ওর চাকরি বাঁচানোর কথা বলছেন, সে আপনার জন্য ইশারা আজ ইস্তফা দিয়েছে? পারুল চমকে ইশারার দিকে তাকালো, তারপর ইশারাকে হাত জোর করে বলল, ইশারা প্লিজ আমায় মাফ করে দাও, প্লিজ তুমি চলে যেও না, আমি নিরুপায় ছিলাম। ইশারা কিছু বলার আগেই ফারহান ওর সামনে গিয়ে দাঁড়ালো, তারপর চিৎকার করে বলল, বসকে? আমি না আনিস সাহেব, আপনি আনিসকে ভয় পেয়ে আমাকে মিথ্যে বলেন? সাচ আ জোক। পারুল হাত জোর করে বলল, স্যার আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আনিস স্যার আপনি অনেক বিশ্বস্ত, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাই চুপ ছিলাম। এই চাকরিটা আমারও যে খুব প্রয়োজন। আমি একটা প্রাণ বয়ে বেড়াচ্ছি, তাকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য অসুস্থতা নিয়ে এত খাটুনি করছি। আমার স্বামী অসুস্থ, ও তো কোনো কাজ করতে পারে না। এই চাকরিটার বেতনেই সব চলে। এই চাকরিটা চলে যেত আমি কি করতাম? আমি আমার পরিবার সব শেষ হয়ে যেত স্যার। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু বাধ্য হয়েই করেছি। আমায় মাফ করে দিন স্যার।
মাফ চাইতে হলে ইশারার কাছে গিয়ে যান। পারুল ইশারার সামনে গিয়ে দাঁড়ালো। ইশারা ফ্যাল ফ্যাল করে ওর দিকে চেয়ে আছে। পারুল ইশারার দিকে কান্না মিশ্রিত চোখে তাকালো। তারপর ধীরে ধীরে হাত তুলে কিছু বলার আগেই ইশারা ওর হাত ধরে ফেললো। ইটস ওকে, কিন্তু একটা অনুরোধ, আর কখনো কোনো অমানুষকে ভয় পাবে না। তবে একদিন না একদিন এর জন্য আপনাকে পস্তাতে হবে। ভয় পেয়ে নিজেকে দমিয়ে রাখবেন না, প্রতিবাদ করবেন, নয়তো আজীবন চোখের পানি ফেলতে হবে। পারুল মাথা নাড়িয়ে বলল, মনে থাকবে। তোমার এই অনুরোধ আমি উপদেশ হিসেবে গ্রহণ করলাম। ইশারা একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে বলছে, আই হোপ সো, নয়তো আমার মতো আপনাকেও আজীবন কষ্ট পেতে হবে। আমি চাই না আর কেউ আমার মতো ভুল করুক, কষ্ট পাক। ফারহান এতক্ষণে আনিসের দিকে তাকালো। আনিস মাথা নিচু করে আছে। ফারহানের দিকে চোখ তুলে চেয়ে হাত জোড়ো করে বলল, স্যার মাফ করে দিন, আর কখনো এমন কাজ করব না। এবারের মতো মাফ করে দিন। আমি কথা দিচ্ছি আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ পাবেন না। সরি আনিস সাহেব, ভেরি সরি। আপনাকে আমি শেষ সুযোগ দিতে পারছি না। আজকের পর আপনাকে আমরা অফিসে যেন আর না দেখি। যারা মেয়েদের সম্মান করতে পারে না তাদের এখানে কোনো স্থান নেই। আপনার পরিবার সন্তানের কথা ভেবে পুলিশে দিচ্ছি না। আনিস রহমান আরও অনেক অনুনয় করলো, কিন্তু কাজ হলো না। ফারহান ইশারাকে নিজের কেবিনে ডেকে চলে যাচ্ছে। আনিসের কেবিন থেকে বের হতেই ফারহান স্টাফদের জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। ফারহানকে দেখে ওরা দ্রুত নিজেদের জায়গা ত্যাগ করছে। ফারহান সবাইকে দাঁড়াতে বলল। সবাই দাঁড়িয়েও গেল। আপনারা নিশ্চয়ই উৎসুক হয়ে আছেন এখানে কি হচ্ছে জানার জন্য। তাহলে শুনুন, আনিস রহমান সাহেব মেয়েদের বিভিন্নভাবে হ্যারাস করে আসছেন অনেকদিন ধরে। তারপর তাদেরকে চাকরির ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে, তাই কেউ ভয়েস উঠায়নি। ইশারা আজ ওনার মুখ উন্মোচন করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানায়। ফারহান ইশারার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। যারা গতকাল ঈশানের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল আজ তারা অনুতপ্ত, লজ্জিত। ইশারা ফারহানের রুমের দরজা নক করলো। ফারহান পকেটে হাত গুজে জানালার পাশে দাঁড়িয়ে আছে। স্যার আসবো? ইশারার কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে মুচকি হেসে বলল, জি আসুন। ইশারার বেশ অবাক লাগে ফারহানকে। এই তুমি বলছে তো আবার আপনি, এই রেগে যাচ্ছে তো এই ঠান্ডা, অদ্ভুত মানুষ তিনি। ইশারা ঠিক বুঝতে পারে না। ইশারা ফারহানের সামনে গিয়ে দাঁড়ালো। ফারহান মুচকি হেসে বলল, তো ইশারা আপনি কি বলছিলেন, অফিস ছেড়ে দিচ্ছেন? ফারহানের কথা শুনে ইশারা না চাইতেও হেসে ফেলল। ফারহান মুগ্ধ নয়নে ওর হাসি দেখছে। ফারহানকে এভাবে চেয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে যায় ইশারা। হাসি থামিয়ে দিয়ে বলল, স্যার আর কিছু বলবেন? ফারহান অপ্রস্তুত হয়ে পড়ে, তারপর নিজেকে সামলেই বলল, জি না, সব পুরুষ এক হয় না, তাই একজনের শাস্তি অন্যজনকে দেওয়া উচিত না। ইশারা অবাক চোখে ফারহানের দিকে তাকালো। ফারহানের এই সামান্য কথার মাঝে লুকানো রহস্যের হদিশ পাচ্ছে। ইশারা পরিস্থিতি অন্যদিকে নেয়ার জন্যই বলল, জি স্যার, ধন্যবাদ। ইশারা দ্রুত ফারহানের রুম থেকে বেরিয়ে গেল। ইশারার উজ্জ্বল মুখটা হঠাৎই ফ্যাকাশে হয়ে গেল। ফারহান বুঝতে পারছে না ইশারা হুট করে চলে গেল কেন। বর্তমান ইশারা অফিস থেকে বেরিয়ে গেছে। অটো রিক্সা কোনো কিছুর জন্যই অপেক্ষা না করে রাস্তা দিয়ে হাঁটছে। ওর মনে যেন বসন্তের ছোঁয়া লেগেছে। ডানায় রং জড়িয়ে প্রজাপতি হয়ে উঠছে। নীল দিগন্তে উঠছে, অনেকটা পথ হেঁটে চলে গেছে। হঠাৎই ইশারা ফুটপাতে ফাঁকা জায়গায় বসে পড়ল। অজানায় হারিয়ে গেছে ও। হুঁশ ফিরল গুড়ি গুড়ি বৃষ্টির স্পর্শে। বৃষ্টির ফোঁড়া শরীরে নয়, হৃদয়ে কম্পন বইয়ে দিচ্ছে। ইশারা চাইছে খুব জোরে বৃষ্টি হোক, পুরো শহরের সাথে বৃষ্টি স্নাত করবে, মনের যত ব্যথা পবিত্রতার ছোঁয়ায় মুছে ফেলবে। ইশারা বসা থেকে দাঁড়িয়ে গেল, আকাশের দিকে চেয়ে চোখ বন্ধ করলো। মুখের উপরে বৃষ্টির ছোট ছোট ফোঁটা পড়ছে। হঠাৎই ঝমঝম শব্দে বৃষ্টির ধরণীকে ভিজিয়ে দিচ্ছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে। ইশারা দু হাত প্রসারিত করে বৃষ্টিকে উপভোগ করছে। বৃষ্টিতে ধীরে ধীরে হাঁটছে আর গুনগুন করে গান গাইছে। নিজেকে বাচ্চা মনে হচ্ছে। রাস্তার মাঝে চলে যাচ্ছে, যখনই ফাঁকা পাচ্ছে ইশারা খেলায় মেতে উঠেছে। হঠাৎই একটা গাড়ি ওর সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে ছাতা মাথায় বেরিয়ে এলো সুদর্শন এক পুরুষ। ইশারা অবাক হয়ে বলল, স্যার আপনি? ফারহান ধমকে বলল, আপনি এখানে কি শুরু করে দিয়েছেন? এইভাবে বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। গাড়িতে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ইশারা গাল ফুলিয়ে বাধ্যমের মতো গাড়িতে গিয়ে বসলো। ঠান্ডায় ইশারা জমে যাচ্ছে, ভিজে একাকার হয়ে আছে। কাঁচ ভেদ করে বাইরের দৃশ্য উপভোগ করছে। ফারহান ওর বাসার সামনে গাড়ি থামাতে ইশারা ধন্যবাদ দিয়ে নেমে গেল।
তখনও বৃষ্টি পড়ছে। গাড়ি থেকে নামতেই আহানকে রিক্সা থেকে নামতে দেখলো। চোখ বড় বড় করে কাঁচ ভেদ করে ফারহানের দিকে চেয়ে আছে। ফারহান চলে যেতেই অহনা বলল, বাহ, তোকে হাজও দিয়ে গেল। ইশারা তারা দেখিয়ে বলল, বৃষ্টি পড়ছিল তাই। অহনা দুষ্টু হেসে বলল, বাহ, এত কেয়ার। আমার তো কেস সুবিধার লাগছে না, দুলা ভাই হলে মন্দ হবে না। বলেই হেসে উঠল। ইশারা অহনার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, ফান করার একটা লিমিট আছে অহনা, সব জেনে শুনে এমন সস্তা মজা কি করে করিস বল। অহনা চুপ হয়ে গেল। ইশারার প্রশ্নের উত্তর দিল না। কিছু প্রশ্নের উত্তর না দেওয়াই শ্রেয়। জানালা ভেদ করে এক মুঠো সোনা রোদ ইশারার বিছানায় জায়গা করে নিয়েছে। ইশারা পাশ ঘুরে শুতেই ওর মুখের ওপর রোদ পড়ে। চোখ কুঁচকে কাঁথা দিয়ে মুখ ঢেকে দেয়। ওর শীত শীত লাগছে, শরীরটাও দুর্বল লাগছে। মনে হচ্ছে কেউ ওর শরীরের বিভিন্ন জায়গায় ভারী কিছু দিয়ে আঘাত করেছে, তাই প্রচণ্ড ব্যথা। মাথা ভার হয়ে আছে, চোখ দুটো মেলতে পারছে না। চোখের পাতায় মনে হচ্ছে আঠা লাগানো। এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে। হঠাৎ মনে হলো অফিসে যেতে হবে, কটা বাজে দেখা উচিত। ইশারা চোখ বন্ধ করে কাঁথার নিচ থেকে হাত বের করে মাথার পাশে থেকে মোবাইল হাতে নিয়ে কাঁথার ভেতরে নিল। মোবাইলের স্ক্রিন অন করলো। পিটপিট করে অনেক কষ্টে চোখ মেলল। চোখ জ্বলছে প্রচুর। 8:30 বাজে। ইশারা চোখ বড় বড় করে তাকালো। না, ঠিক আছে। দুম করে উঠে বসে, কিন্তু শরীর প্রচুর দুর্বল। কাঁথা সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামে। আলমারি থেকে জামা কাপড় বের করলো। মাথা প্রচুর ব্যথা করছে। মাথায় হাত দিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকলো। পানিতে হাত দিতেই শরীর শিরশির করে ওঠে, গায়ে কাটা দিচ্ছে। ইশারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। গোসল করার সাহস করলো না। রেডি হয়ে নাস্তার টেবিলের কাছে গেল। ততক্ষণে 9টা বাজে। অহনা অফিসে চলে গেছে। ইশারা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। অহনার মেসেজ এলো। ইশারা তাদের লেখা পেল, তোর তো গায়ে জ্বর, ফ্ল্যাক্সে চা আছে, খেয়ে নিস, ভালো লাগবে। টেবিলের ওপর নাস্তার প্লেট দিয়ে ঢাকা, খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়িস। তুই ঘুমাচ্ছিলি তাই ডিস্টার্ব করতে চাইনি, পরে কল করব। আজ অফিসে যেতে হবে না, সব কিছু টেবিলের ওপর আছে, কোনো সমস্যা হলে ফোন করিস। ইশারা মোবাইলটা টেবিলের ওপর রেখে ফ্লাক্স থেকে চা ঢেলে ধীরে ধীরে পান করছে আর ভাবছে, এত কষ্ট করে রেডি হলো আর অফিসে যাবে না। তাছাড়া কদিন হলো জয়েন করেছে, আর এক্ষুনি যদি বন্ধ দিতে শুরু করে তবে ব্যাপারটা খারাপ দেখায়। তাছাড়া অফিসে অনেক কাজ, সেটা তো ইশারা জানে। ইশারা চা শেষ করে নাস্তার দিকে তাকালো। ওর খেতে ইচ্ছে করছে না। খাবার দেখেই কেমন অস্থির অস্থির লাগছে, রুচি হচ্ছে না। ওষুধও খেতে ইচ্ছে করছে না। নাস্তা আবারও ঢেকে রেখে টেবিলের উপর মাথা ঠেকিয়ে রেখেছে। কপালে হাত দিতেই হাত পুড়ে যাওয়ার অবস্থা। পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। ইশারা কম্পিউটারের স্ক্রিনের দিকে চেয়ে থাকতে পারছে না। ওর চোখ বারবার বন্ধ হয়ে আসছে, আঙুল বারবার থেমে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। খুক খুক করে কেশে ওঠে। গ্লাসের ওপর থেকে পিরিচ সরিয়ে পানি খেয়ে গলা ভেজায়। পানিরও কোনো স্বাদ পাচ্ছে না। ইশারার সব কিছু বিষাদ লাগছে। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, সব কিছু বিরক্ত লাগে। ইশারারও তাই লাগছে। ইশারা আজ পাক্কা আধ ঘন্টা দেরি করে এসেছে। ওর এত দেরি করার কথা ফারহানের কানে পৌঁছে গেছে। ডিসিপ্লিন মেনে না চলা, লেট করে আসা ফারহানের একদম পছন্দ নয়। ফারহান ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বিড়বিড় করে বলছে, গতকাল 6-7টা কাজ করেছে, ওকে বাহবা দিয়েছে, তাই কি মাথায় চড়ে বসলো? আধা ঘন্টা লেট, 10 মিনিট হলে মারা যেত। ফারহান ইশারাকে ডেকে পাঠালো। ইশারা মাথা নিচু করে চোখ বন্ধ করে চুপ করে বসেছিল, কিন্তু বেশিক্ষণ ওভাবে থাকতে পারল না। ইশারার ডাক পড়েছে, ফারহান ওকে ডেকে পাঠিয়েছে। ইশারা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কাজের মধ্যে হঠাৎ কেন ডেকে পাঠালো বুঝতে পারছে না। ইশারার হঠাৎ মনে হলো আজও লেট করে এসেছে। এই নিয়ে কিছু বলবে না, অফিসের কোনো কাজ এ নিয়ে বলবে নাকি অফিসের কোনো কাজ? কিন্তু স্যার তো কাজ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন, ওর সাথে বলার কথা না। ইশারা এটা সেটা ভাবতে ভাবতে ফারহানের রুমের দিকে যাচ্ছে। যতবার পা ফেলছে মাথাটা ঝাঁকিয়ে উঠছে। ইশারা পারমিশন নিয়ে ভেতরে গেল। ফারহান ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। ওর যাওয়ার পরেও চোখ তুলে একবার তাকায়নি। ল্যাপটপে চোখ রেখেই ফারহান ভারী কণ্ঠে বলল, আপনি আজ আধা ঘন্টা লেট করে এসেছেন। আপনাকে অফিসের নিয়মকানুন জানেন না? এই অফিসের একটা ডিসিপ্লিন আছে, সেটা আপনাকে মেনে চলতে হবে। ইশারা মলিন মুখে মৃদু স্বরে বলল, সরি স্যার।
সরি বলে কি হবে? এর আগে আপনি লেট করেছেন। নিউ এমপ্লয় ছিলেন, তাই সুযোগ দিয়েছে। কিন্তু আপনি আজও লেট করে এসেছেন। আপনার বাসা তো অফিস থেকে দূরে নয়, তাহলে? ফারহান এবার ইশারার দিকে চোখ তুলে তাকালো। ইশারা নিচের দিকে চেয়ে আছে, নিচের দিকে চেয়েই বলল, সরি স্যার, আর বলার মতো কিছু পাচ্ছি না। আমি জানি আপনার সব এমপ্লয়ি ডিসিপ্লিন মেনে চলে, আমিও চেষ্টা করেছি, কিন্তু স্যার আমি সত্যিই খুব অসুস্থ, তাই দেরি হয়ে গেছে। আমি চেষ্টা করব আর যেন এমন না হয়। ফারহান ইশারার মুখটা ভালো করে দেখছে। চোখগুলো খুব ক্লান্ত, মুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়ে আছে, সৌন্দর্য কিছুটা ম্লান হয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছে ও আসলেই অসুস্থ। ফারহানের গতকালের কথা মনে পড়ল। গতকাল অফিস থেকে ফেরার পথে ইশারা বাচ্চামি করেছে। অর্ধেক রাস্তা বৃষ্টিতে ভিজেই উৎসব করতে করতে হেঁটে গিয়েছে। ফারহান ধমকে গাড়িতে তোলার পর রাস্তায় অনেকবার হাঁচি দিয়েছে। ভেজা কাপড়ে অনেকক্ষণ ছিল, নিশ্চয়ই জ্বর বাঁধিয়েছে। ফারহান ডাকি কণ্ঠে বলল, গতকাল বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়েছেন? ইশারা আমতা আমতা করে নিচু স্বরে বলল, জি স্যার, একটু আর কি। ফারহান ইশারাকে বসতে বলল। ইশারা বাধ্য মেয়ের মতো বসলো। ফারহান লেকচার দিতে শুরু করলো। আপনি একটা জব করেন, তাছাড়া আপনি ছোট বাচ্চা নয় যে বৃষ্টি দেখে খুশিতে আত্মহারা হয়ে সব ভুলে ঘন্টার পর ঘন্টা ভিজতে থাকবেন। যতটুকু জানি আপনার কেউ নেই। অসুস্থ হয়ে পড়লে কে দেখবে আপনাকে? তাই আপনাকে সব দিক বুঝে চলতে হবে। আর অবুঝের মতো কাজ করবেন না। বস হিসেবে নয়, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম। জি স্যার, আসলে আমি। ইশারার কাশি শুরু হয়ে গেল। কাশি কমলে ফারহানের দিকে না চেয়ে বলল, সরি স্যার। ফারহান পানির গ্লাস এগিয়ে দিল। ইশারার খেতে ইচ্ছে করছে না, কিন্তু ভদ্রতাবশত একটু মুখে দিল। পানি তেতো লাগায় চোখ মুখ কোঁচকাল। ফারহান বেশ লক্ষ্য করলো বিষয়টা। হুট করে ফারহান টেবিলের উপর রাখা ইশারার হাত ছুঁয়ে চমকে গেল। ফারহান হঠাৎ হাত ধরায় ইশারা ঘাবড়ে যায়, যদিও ফারহান ওর হাত ছুঁয়ে সাথে সাথেই হাত সরিয়ে নিয়েছে। ফারহান চোখে মুখে চিন্তার রেখা ফুটিয়ে বলল, আরে তোমার তো দেখছি খুব জ্বর। ইশারা ফারহানের ছোঁয়ায় খারাপ কিছু অনুভব করেনি, যেটা করেছে সেটা হচ্ছে কেয়ার, টেনশন। তবু অস্বস্তি লাগছে। ফারহান আবারও বলল, ডক্টর দেখিয়েছ? মেডিসিন নিয়েছ? ইশারা নিচু স্বরে বলল, জি না, সকালে ঘুম ভেঙে দেখি জ্বর, তাই ডাক্তার দেখানো হয়নি। আর মেডিসিন? ইশারা কথা বলছে না। অহনা ওর জন্য মেডিসিন রেখে গেলেও ওর খেতে ইচ্ছে করেনি। এখন সেটা কি করে বলবে? ফারহান যা বোঝার বুঝে গেল। ফারহান দাঁড়িয়ে বলল, আমার সাথে চলো। ইশারা অবাক হয়ে দাঁড়িয়ে বলল, কোথায় স্যার? আমাকে জাস্ট ফলো করো, ডোন্ট টক। ইশারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। ফারহান ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ফার্স্ট। ফারহান বের হওয়ার পর ইশারাও বের হয়ে ফারহানের পেছনে পেছনে যাচ্ছে। ফারহান হঠাৎ থেমে গিয়ে বলল, পেছনে পেছনে আসতে কেন? পাশাপাশি যেতে সমস্যা? ইশারা মাথা নাড়িয়ে বলল, জি না। তাহলে পাশাপাশি হাঁটো। ইশারা আর ফারহান পাশাপাশি হাঁটছে। গাড়ির কাছে যেতেই ফারহান ইশারার জন্য দরজা খুলে দিল। ইশারা মৃদু হেসে গাড়িতে উঠে বসে। ফারহান ওর পাশে ড্রাইভিং সিটে বসেছে। গাড়ি চলছে তার আপন গতিতে। ইশারা বুঝতে পারছে না ওরা যাচ্ছে কোথায়। জিজ্ঞেস করার জন্য উসখুস করলেও জিজ্ঞেস করতে পারছে না। ওর মাথা ব্যথাটা আবারও চড়া দিয়ে উঠেছে। সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর পর চোখ মেলে দেখছে গাড়ি কোথায় যাচ্ছে। ফারহানের গাড়ি হসপিটালের সামনে এসে থামলো। ফারহান আবারও গাড়ি থেকে নেমে দ্রুত ইশারার দিকে দরজা খুলে দিল। ইশারাকে দাঁড় করিয়ে গাড়ি পার্কিং লটে রেখে এলো। ইশারা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন স্যার? ফারহান ইশারার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, রোগীকে হসপিটালে আনতে হয়। ফারহান ডাক্তার দেখিয়ে মেডিসিন লিখিয়ে নিয়েছে। ফার্মেসি থেকে প্রয়োজনীয় মেডিসিন নিয়ে গাড়িতে উঠে ইশারাকে জিজ্ঞেস করে, সকালে কি খেয়েছ? ইশারা আবারও যেন ধাক্কা খায়। মানে চা। ফারহান অবাক হয়ে বলল, চা? ফারহান বেশ হতাশ হলো। তারপর বলল, তোমার কোনো কমন সেন্স নেই? চা খেয়ে বাসা থেকে বের হয়ে এলে, তাও এই শরীরে? ফোন করে জানিয়ে দিতে অসুস্থ? অফিসে যাওয়ার কি দরকার ছিল? ইশারা উত্তর দিচ্ছে না, শুধু ফারহানকে দেখে যাচ্ছে। ফারহানের দৃষ্টিতে কিছু একটা আছে, ধরতে পারছে না। ফারহান একটা রেস্টুরেন্টে গেল। ইশারার জন্য খাবার অর্ডার দিয়ে ওর বরাবর বসে বলল, খাবার অর্ডার দেওয়া হয়েছে, কিছু খেয়ে মেডিসিন নেবে। খালি পেটে তো আর মেডিসিন নেওয়া যাবে না। ইশারা কিঞ্চিত বিরক্ত বোধ করছে। স্যার, কেন করছেন এসব?
কি দরকার ছিল আমার জন্য এত কষ্ট করার? অফিসে আপনার কত কাজ, আর সেসব ফেলে এখানে বসে আছেন কেন? ফারহানের কেন এর উত্তর দিতে পারছে না। সব কেন এর উত্তর হয় না, হলেও অসময়ে সেই উত্তর দেওয়া উচিত না। ফারহান বেখেয়ালিভাবে বলল, জানি না। ইশারা অবাক চোখে ফারহানের দিকে চেয়ে আছে। ফারহান সিচুয়েশন পাল্টানোর জন্য বলল, তোমার আত্মীয় স্বজন কেউ নেই? আর তোমার কেউ নেই মানে কি? তোমার বাবা মা? ইশারা চট করে বলল, মরে গেছে। এত স্বাভাবিকভাবে বলতে দেখে কিছুটা অবাক হলো ফারহান। তারপর প্রশ্ন করল, বর্তমানে গার্ডিয়ান বলতে কি আছে তোমার? ইশারার বিরক্ত লাগছে এসব প্রশ্নের উত্তর দিতে। ওর গার্ডিয়ান দিয়ে কি করবে? ও কাজ করে সম্পর্কে ওর সাথে, ফ্যামিলি কি প্রয়োজন? তবুও উত্তর দিল, আমার বড় খালামণি। ফারহান আবারও প্রশ্ন করতে উদ্ধত হলে খাবার চলে এলো, তাই আর কিছু জিজ্ঞেস করতে পারল না। খাবার দেখে ইশারার খাওয়া তো দূর, বমি আসছে। ফারহানের ধমকানিতে ইশারা অনেক কষ্টে কিছুটা খাবার খেয়ে নিল। মেডিসিন নিয়ে ফারহানকে ধন্যবাদ জানালো। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কেয়ার করার মতো, আমাকে জোর করার মতো কেউ নেই, তাই আমি এতটা অগোছালো, নিজের প্রতি এতটা কেয়ারলেস। ফারহান মায়াময় দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, জানো তো, আমারও মা নেই। যার মা না থাকে তার খেয়াল রাখার মতো কেউ থাকে না, তার জীবন অগোছালোই হয়। ইশারা ফারহানের কথা শুনে ব্যথিত হলো। কি করে মারা গেলেন? ফারহান মলিন মুখে বলল, তখন আমার 10 বছর। একদিন মায়ের খুব জ্বর হলো, অনেক ডাক্তার দেখানো হলো, বিভিন্ন টেস্ট ওষুধ, কিছুতেই হলো না। তারপর একদিন সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন। ইশারা উৎসুকভাবে জিজ্ঞেস করলো, তারপর আপনার বাবা বিয়ে করলেন? ফারহান মুচকি হেসে বলল, না, তিনি বিয়ে করেননি। তবে ভাবছো আমার জীবন অগোছালো না কেন? কারণ গোছানোর মানুষ ছিল আমার বড় আপা, আমার চেয়ে 6 বছরের বড়। মায়ের চলে যাওয়ার পর তিনি আমাকে সামলিয়েছে, শুধু আমাকে নয়, বাবাকে, গোটা সংসারকে। পড়াশোনা করেছেন, খুব মেধাবী ছিল আপা, এখন সরকারি কলেজের অধ্যাপিকা। বাবা আপু এই নিয়ে আমার পরিবার। ইশারা আনমনে বলে ওঠে, আর আমার পরিবার জোড়াই লাগে না। ফারহান অবাক হয়ে বলল, মানে? ইশারার হুঁশ হলো। তারপর কথা এড়িয়ে গিয়ে বলল, ও বাদ দিন, আপনি বিবাহিত? ফারহান ইশারার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। ও ঠোঁটে হাসি লেগে আছে, উৎসাহ দিয়ে প্রশ্ন করছে, না, এখনো সিঙ্গেল। মন মতো কাউকে পেলে হুট করে বিয়ে করে ফেলব। ইশারা মৃদুস্বরে হেসে বলল, দোয়া করি খুব শীঘ্রই পেয়ে যান। জীবনসঙ্গী পছন্দ মতো না হলে সারা জীবন দুঃখ পিছু ছাড়ে না। ইশারা হঠাৎই বিমর্ষিত হয়ে পড়ল। ফারহান ইতস্তত করে জিজ্ঞেস করলো, তোমার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা কত দূর? ইশারার ভেতরে একটা চাপা দীর্ঘশ্বাস বয়ে গেল। ভেতরটা হু হু করে কেঁদে উঠছে। তবুও মুখে হাসি ফুটিয়ে বলল, ওসব নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই, বলতে পারেন ইন্টারেস্ট নেই। এসব নিয়ে আমি আর ভাবতে চাই না। যেমন আছি ভালো আছি, আমি শুধু ভালো থাকতে চাই, আর কিছু না। ফারহান ইশারার কথায় শকড হলো। কি বললো কিছুই বুঝতে পারলো না। সব মাথার উপর দিয়ে গেল। একটা মেয়ের নাকি বিয়ে নিয়ে চিন্তা ভাবনা নেই, কোনো স্বপ্ন নেই। চলুন ওঠা যাক। ফারহান বিল মিলিয়ে ইশারার সাথে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে এলো। বাইরে বের হতেই রোদের মধ্যে হঠাৎ করে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। ফারহান আর ইশারা কিংকর্তব্য বিমূঢ়। কী করবে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। ইশারার গায়ে জ্বর, এ নিয়ে আবারও বৃষ্টিতে ভেজা ঠিক হবে না। ফারহান ইশারার হাত আঁকড়ে ধরে বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে। ইশারার মনে হচ্ছে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, রিয়্যাক্ট করতে ভুলে গেছে। গাড়ির সামনে গিয়ে ইশারার হাত ছেড়ে দরজা খুলে ইশারাকে বসতে বলল। ইশারা দ্রুত ভেতরে বসলো। ফারহান ভেতরে বসে রুমাল বের করে ইশারাকে এগিয়ে দিল। ইশারা অন্য একজনের রুমাল কি করে ইউজ করতে পারে? ইশারার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। ইশারা মুচকি হেসে বলল, লাগবে না স্যার, আমি ওড়না দিয়ে মুছে নেব। ফারহান তারপর নিজের মুখ মুছতে লাগলো রুমাল দিয়ে। ইশারা বোকার মতো ওর দিকে চেয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না।